বিসমিল্লাহির রহমানির রহিম। আদরের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো আপু তোমরা? আশা করি সবাই ভালো আছো এই প্যান্ডামিক পিরিয়ডে। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হেলেনা বেগম, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডেফিনেশন অ্যান্ড নেচার অফ ফিজিক্যাল জিওগ্রাফি। বাংলা হচ্ছে যে প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা এবং প্রকৃতি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের ফার্স্ট ইয়ার অনার্স ক্লাসের, যার কোর্স কোড GETH 1002 এবং তার কোর্স টাইটেল হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফিজিক্যাল জিওগ্রাফি। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা, প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা এবং প্রকৃতি। তাহলে আমরা জেনে নিচ্ছি প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা এবং প্রকৃতি। আচ্ছা, তোমরা দেখো যে সাধারণ অর্থে প্রাকৃতিক ভূগোল হচ্ছে বায়ুমণ্ডল, জিওমণ্ডল, বায়ুমণ্ডল ও জীবমণ্ডল এই চারটি পরিবেশের সমন্বিত রূপ। প্রাকৃতিক ভূগোল ভূমিরূপ বিজ্ঞান, আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান, পানি বিজ্ঞান, উদ্ভিদ ও প্রাণীবিদ্যা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে। তাহলে কথাটা কি দাঁড়ালো যে আমরা যদি আমাদের কাল্পনিক পৃথিবীটাকে এখানে কল্পনা করি, তাহলে এই যে পৃথিবী কেমন, এটার এটা হচ্ছে স্থলভাগ, তাই না? এটা হচ্ছে স্থলভাগ, তাই তো? তাহলে জিওমণ্ডল হচ্ছে স্থলভাগ সম্পৃক্ত পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত সবটা হচ্ছে জিওমণ্ডল। এটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল হচ্ছে পানি, নদী, নালা, সাগর, বৃষ্টিপাত এবং বাতাসেও যে পরিমাণ পানি থাকে সেটাও কিন্তু হচ্ছে কার বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত। কেমন? তাহলে গেল হচ্ছে জিওস্ফিয়ার, তারপরে হচ্ছে জিওমণ্ডল, তারপরে হচ্ছে বায়ুমণ্ডল, তারপরে হচ্ছে বাতাস, তাই না? ট্রপোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল, অর্থাৎ তার উপরে যে গ্যাসীয় পদার্থের আবরণ ভূপৃষ্ঠের উপরে, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে কি কি গেল? জিওমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং এই যে স্থলভাগ এবং এই যে জলভাগ। তাহলে স্থলভাগে, জলভাগে, বাতাসে যে পরিমাণ, যে সমস্ত প্রাণী, যার প্রাণ আছে, তাই না? উদ্ভিদ, গাছপালা, পশু পাখি, মানুষ যা আছে সবকিছুতে যেখানে থাক না কেন, সেটা পৃথিবীর পৃষ্ঠে হোক, পৃষ্ঠের অভ্যন্তরে হোক, বায়ুমণ্ডলে হোক, যেখানে থাক না কেন, যে প্রাণীগুলো আছে এই সবগুলো প্রাণীর একত্রে বলা হয় জীবমণ্ডল। তাহলে প্রাকৃতিক ভূগোল, জিওমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এই চারটি পরিবেশের সমন্বিত রূপটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আর প্রাকৃতিক ভূগোল ভূমিরূপ বিজ্ঞান, আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান, পানি বিজ্ঞান, উদ্ভিদ ও প্রাণীবিদ্যা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে। তার সাথে সাথে এগুলো, এইসব বিষয় থেকেও কিন্তু এইসব বিষয় ধারণাও প্রাকৃতিক ভূগোল নিয়ে থাকে। কেমন? তাহলে এখান থেকে ছবি দেওয়ার চেষ্টা করেছি আমরা। দেখো, তাহলে এইটা হচ্ছে যেমন ছবিতে দেখায়, এটা হচ্ছে জিওস্ফিয়ার। কেমন? তার অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত সবটা যে শক্ত অংশটা, সেটাই হচ্ছে জিওমণ্ডল। কেমন? আচ্ছা,
এটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। হাইড্রো মানে আমরা জানি হাইড্রো মানে হচ্ছে পানি। এই সবটা পানি সেটা পৃথিবীর পৃষ্ঠের থেকে যতটুকু নিচে আছে এবং উপরে বায়ুমণ্ডলে যেটায় পানি থাকবে সেটাই হচ্ছে বায়োস্ফিয়ারের অন্তর্ভুক্ত। আর এটা হচ্ছে জীবমণ্ডল অর্থাৎ প্রাণী। দেখো এই যে পানিতে প্রাণী, মহাদেশে পানি, বায়ুমণ্ডলে পানি, প্রাণী, সব জায়গায় প্রাণী। কেমন? আর এটা হচ্ছে বায়ুমণ্ডল। কেমন? আচ্ছা, কেমন? তাহলে এই চারটা মণ্ডল এবং এদের মধ্যে আন্তঃক্রিয়া, তাহলে এর সাথে এর আন্তঃক্রিয়া, এর সাথে এর আন্তঃক্রিয়া, এর সাথে এর আন্তঃক্রিয়া, এর সাথে এর আন্তঃক্রিয়া, আবার এর সাথে এর আন্তঃক্রিয়া, এর সাথে এর আন্তঃক্রিয়া, অর্থাৎ সবগুলো মণ্ডল হচ্ছে ইন্টার রিলেটেড। কেমন? এবং এই আন্তঃক্রিয়া পড়তে গিয়ে কি হচ্ছে যে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ সবার সাথে জিওগ্রাফি সম্পর্ক রেখে চলে। এর জন্য বলা হলো যে সাধারণ অর্থে প্রাকৃতিক ভূগোল হচ্ছে বায়ুমণ্ডল, জিওমণ্ডল, বাড়িমণ্ডল ও জীবমণ্ডল এই চারটি পরিবেশের সমন্বিত রূপ। প্রাকৃতিক ভূগোল ভূমিরূপ বিজ্ঞান, আবহাওয়া জলবায়ু বিজ্ঞান, পানি বিজ্ঞান, উদ্ভিদ ও প্রাণীবিদ্যা ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা ও পর্যালোচনা করে থাকে। কেমন? আচ্ছা, এখন এটা আমরা বললাম যে সাধারণ অর্থে প্রাকৃতিক ভূগোল কি। এখন যদি আমরা সংজ্ঞা হিসেবে প্রাকৃতিক ভূগোলকে বলি, তাহলে আমরা যে কথাগুলি এতক্ষণ ধরে বললাম এটাকে আমরা যদি সংজ্ঞা আকারে বলি, তাহলে বাই অক্সফোর্ড বিবলিওগ্রাফি কেমন বলা হলো যে ফিজিক্যাল জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ দ্য প্রসেসেস দ্যাট শেপ দ্য আর্থ সারফেস, the animals and plants that habit it, and special patterns they exhibit. কি বলে কথাটা? যে ফিজিক্যাল জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ দ্য প্রসেসেস। তাহলে ফিজিক্যাল জিওগ্রাফি হচ্ছে অনেকগুলো প্রক্রিয়াকে স্টাডি করা বা পড়াশোনা করা, দ্যাট যেটা কি করে, দ্যাট শেপ দ্য আর্থ সারফেস, যেটা পৃথিবীর পৃষ্ঠটাকে শেপ মানে আকার দিচ্ছে। কেমন আকার দিচ্ছে? দ্য এনিমেলস এন্ড প্লান্টস দ্যাট হ্যাবিটেট ইট, এবং যেখানে কি হচ্ছে, যেখানে কি হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ সেখানে বসবাস করে, and স্পেশাল প্যাটার্ন দে এক্সিবিট, এবং যেখানে একটা বিশেষ ধরনের ধরন তৈরি হচ্ছে। তাহলে পৃথিবী পৃষ্ঠের যে আকার হচ্ছে কিভাবে, যেখানে কিভাবে প্রাণী এবং গাছ প্রাণী এবং উদ্ভিদ থাকে, বাস করে, এবং যেখানে একটা বিশেষ প্যাটার্ন তৈরি করে, এইভাবে যেগুলি হচ্ছে তা এই পদ্ধতিগুলো হচ্ছে জিওমরফোলজি স্টাডি করে, পড়াশোনা করে, জিওমরফোলজিতে পড়াশোনা করা হয়। ঠিক আছে? তাহলে এক কথা কি দাঁড়ালো, যে পৃথিবীর আকার যে পদ্ধতিটা দেয়, যে পদ্ধতিতে প্রাণী এবং উদ্ভিদ এখানে বসবাস করে পৃথিবীর নামক গ্রহে, এবং পৃথিবীতে যে একটা বিশেষ ধরনের ধরন তৈরি হচ্ছে, এগুলোই স্টাডি করে পড়াশোনা করানো হয় ফিজিক্যাল জিওগ্রাফির মাধ্যমে। তাহলে ফিজিক্যাল জিওগ্রাফি এগুলো স্টাডি করে, অথবা প্রাকৃতিক ভূগোল এগুলো পড়াশোনা করানো হয়, অথবা পড়াশোনা করে প্রাকৃতিক ভূগোল এগুলি দেখাশোনা করে, অথবা প্রাকৃতিক ভূগোল এগুলো পড়াশোনা করানো হয়, প্রাকৃতিক ভূগোল এগুলি পড়া হয়। ঠিক আছে? সোজা কথা, পৃথিবীর আকার এবং পৃথিবীতে কেমন করে প্রাণী এবং গাছপালা বেঁচে থাকে বা বাঁচে, এবং পৃথিবী পৃষ্ঠে যে স্পেশাল যে বিশেষ কতগুলো ধরন তৈরি হয়, হ্যাঁ, এগুলি কিভাবে তৈরি হয়, এইটাই পড়াশোনা করা হচ্ছে প্রাকৃতিক ভূগোলে। কেমন? আচ্ছা, তারপর দেখো আবার বলছি কি, উইকিপিডিয়াতে বলা হলো যে ফিজিক্যাল জিওগ্রাফি ইজ দ্য ব্রাঞ্চ অফ ন্যাচারাল সায়েন্স which deals with the processes and patterns in the natural environment such as the atmosphere, hydrosphere, biosphere and geosphere. কি কথা কি দাঁড়ালো? যে প্রাকৃতিক ভূগোল হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের বা ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞানের একটি ব্রাঞ্চ, যেটা আলোচনা করে প্রসেস এন্ড প্যাটার্নস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট
environment such as atmosphere, hydrosphere, biosphere and geosphere, যেটা হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশের মধ্যেকার অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার এবং জিওস্ফিয়ার নিয়ে আলোচনা করে বা পড়াশোনা করে বা স্টাডি করে। কেমন? আচ্ছা, তাহলে মোট কথা হচ্ছে যে প্রাকৃতিক ভূগোল স্টাডি করে জিওস্ফিয়ার, জিওমণ্ডল, বায়ুমণ্ডল, পানিমণ্ডল, বায়ুমণ্ডল কে নিয়ে। ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট, তাহলে আমি এখানে একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি। দেখো যে এইটা হচ্ছে আমাদের পৃথিবী। কেমন? এই পৃথিবীটার এইটা হচ্ছে কি কি ফিচার পৃথিবীতে আছে, ফিচার ভূমিরূপ সবগুলো ফিচার আমরা একটুখানি খেয়াল করে দেখো, সবগুলো ফিচার মোটামুটি ওখানে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে জিওমণ্ডল। জিওমণ্ডল, জিওমণ্ডলের মধ্যে অনেকগুলো ভাগ আছে। দেখো আপু, অনেক অনেক লেক আছে, হিল আছে, রিভার আছে, কেমন ডেল্টা আছে, তারপরে বেসিন আছে, তারপরে হচ্ছে প্লাটু আছে, বাটি মেসা আছে, ফ্ল্যাট প্লেন আছে, তারপরে হচ্ছে রিভার ভ্যালি আছে, তারপর টিবিটো রিভার আছে, প্লেনল্যান্ড আছে। হ্যাঁ, তারপর দেখো এখানে এখানে হচ্ছে, হ্যাঁ, তো এগুলি হচ্ছে কি জিওস্ফিয়ার। তারপর হচ্ছে এইটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার, এই যে লেক আছে, তারপরে হচ্ছে এই যে হচ্ছে তোমার হচ্ছে ল্যান্ড আছে, ওয়াটার আছে, কেমন এই যে ওয়াটার, ওশেন। হ্যাঁ, হাইড্রোস্ফিয়ার। এই হচ্ছে অ্যাটমসফিয়ার। কেমন আপু? আর এখানে যদি আমি দেখানো যেত আর হচ্ছে প্রাণী। কেমন? এই যে পাহাড়ের মধ্যে দেখো গাছপালা নিশ্চয় আছে, সবুজ কালার, তাহলে এবং এখানে যে পানিতে প্রাণী আছে, এই সবগুলো হচ্ছে জীবমণ্ডল। কেমন? তাহলে এই পৃথিবী নামক গ্রহটার মধ্যে জীবমণ্ডল, জিওমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল, এই সবগুলো পড়াশোনায় করা হয় ফিজিক্যাল জিওগ্রাফিতে। আচ্ছা, এখন হচ্ছে যে আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলির মধ্যে প্রাকৃতিক ভূগোলটা কেমন এই কিছু ধরনের ধারণা চলে আসছে, অর্থাৎ তার প্রকৃতিটা কেমন। তাহলে নেচার অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এক নম্বর, সাধারণত প্রাকৃতিক ভূগোল বাস্তব পৃথিবীর বিভিন্ন প্রপঞ্চ, যেমন জলবায়ু, মাটি, গাছ, পাহাড়, নদী ইত্যাদির অবস্থান, গঠন, প্রক্রিয়া বিশ্লেষণ করে। তাহলে কথাটা কি দাঁড়ালো যে প্রথম প্রাকৃতিক ভূগোলের নেচারটা কি, প্রকৃতিটা কি, যে প্রাকৃতিক ভূগোল বাস্তব পৃথিবীর বিভিন্ন প্রপঞ্চ, যেমন জলবায়ু, মাটি, গাছ, পাহাড়, নদী ইত্যাদির অবস্থান, লোকেশন, স্ট্রাকচার, প্রসেস বিশ্লেষণ করে। তাহলে ইত্যাদি, তাহলে কি দাঁড়ালো যে প্রাকৃতিক ভূগোল জলবায়ু, মাটি, গাছ, পাহাড়, নদী ইত্যাদির লোকেশন, স্ট্রাকচার, প্রসেস অ্যানালাইসিস করে। এই কাজগুলো প্রাকৃতিক ভূগোল করে। তাহলে কার অবস্থান, গঠন প্রক্রিয়া, জলবায়ুর অবস্থান, গঠন প্রক্রিয়া, মাটির অবস্থান, গঠন প্রক্রিয়া, গাছের অবস্থান, গঠন প্রক্রিয়া, পাহাড়ের অবস্থান, গঠন প্রক্রিয়া, নদীর অবস্থান, গঠন প্রক্রিয়া, সবগুলোর কি হচ্ছে বিশ্লেষণ করে। কেমন? আচ্ছা, ফলে তাহলে কি হচ্ছে যে প্রাকৃতিক ভূগোলের সাথে ভূগোলের বিভিন্ন শাখা এবং বিজ্ঞানের অন্যান্য বিষয়ের সাথে আন্তঃসম্পর্ক রাখতে হয়। কেমন? তাহলে আন্তঃসম্পর্ক কি রাখতে হয় কোন কোন সাবজেক্টের সাথে? যেমন ধর আমরা যদি বিচূর্ণ ভ্রমণ পড়ি, তাহলে আমরা রসায়নের সাথে, কেমিস্ট্রির সাথে সম্পর্ক রাখতে হয়। আমরা যদি উদ্ভিদ নিয়ে পড়াশোনা করি, তাহলে বোটানির সাথে সম্পর্ক রাখতে হয়। আমরা যখন প্রাণী নিয়ে কথা বলি, তখন আমাদের জুলজির সাথে সম্পর্ক রাখতে হয়। আমরা যখন আবহাওয়া নিয়ে কথাবার্তা বলি, তখন আমাদেরকে মেটেরোলজির সাথে সম্পর্ক রাখতে হয়। আমরা যখন পানি নিয়ে কথা বলি, তখন আমাদের হাইড্রোলজির সাথে সম্পর্ক রাখতে হয়। কেমন? তাহলে এইভাবে অনেক বিষয়ের সাথে কি হচ্ছে প্রাকৃতিক ভূগোলকে সম্পর্ক রাখতে হয়। তারপর আমরা পরিবেশ ম্যানেজ করতে হয় কিভাবে, তখন আমরা পরিবেশ ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক রাখতে হয়, তাই না? আমরা ক্লাইমেটোলজির সাথে সম্পর্ক রাখতে হয়। এইভাবে হচ্ছে কি যে বিভিন্ন বিষয়ের সাথে প্রাকৃতিক ভূগোলকে সম্পর্ক রাখতে হয়। হ্যাঁ, ফলে কি হচ্ছে
প্রাকৃতিক ভূগোলের সাথে ভূগোলের বিভিন্ন শাখা এবং বিজ্ঞানের অন্যান্য বিষয়ের সাথে আন্তঃসম্পর্ক রাখতে হয়, যেটা আমরা এই চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তাহলে দেখো আপু, এটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, তার সাথে কি কি লেনদেন করে, সে জিওলজির সাথে সম্পর্ক রাখে, সে হচ্ছে কেমিস্ট্রির সাথে সম্পর্ক রাখে, সে হচ্ছে ক্লাইমেটোলজির সাথে সম্পর্ক রাখে, কেমন, সে হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক রাখে, সে হচ্ছে বায়োলজি এবং ইকোলজির সাথে সম্পর্ক রাখে, সে হচ্ছে হাইড্রোলজির সাথে সম্পর্ক রাখে, সে হচ্ছে মেটেরোলজির সাথে সম্পর্ক রাখে, সে হচ্ছে জিওমরফোলজির সাথে সম্পর্ক রাখে। আবার এরাও আবার যেমন বায়োলজি এন্ড ইকোলজি, সে আবার কিন্তু মেটেরোলজির সাথে সম্পর্ক রাখে, আবার মেটেরোলজি আবার হাইড্রোলজির সাথে সম্পর্ক রাখে, হাইড্রোলজি আবার জিওমরফোলজির সাথে সম্পর্ক রাখে, জিওমরফোলজি আবার জিওলজির সাথে সম্পর্ক রাখে, জিওলজি আবার ক্লাইমেটোলজির সাথে সম্পর্ক রাখে, ক্লাইমেটোলজি আবার কেমিস্ট্রির সাথে সম্পর্ক রাখে, কেমিস্ট্রি আবার ক্লাইমেটোলজির সাথে সম্পর্ক রাখে, কেমিস্ট্রি আবার এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক রাখে। অর্থাৎ এই সবগুলো বিষয় হচ্ছে আন্তঃসম্পর্কযুক্ত এবং সবগুলোর সাথে হচ্ছে প্রাকৃতিক ভূগোল সম্পর্কিত। তাহলে কথাটা কি দাঁড়ালো, একথা দ্বারা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি হাইড্রোলজির সাথে সম্পর্ক রাখতে হয়, জিওমরফোলজির সাথে সম্পর্ক রাখতে হয়, মেটেরোলজির সাথে সম্পর্ক রাখতে হয়, বায়োলজি এন্ড ইকোলজির সাথে সম্পর্ক রাখতে হয়, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক রাখতে হয়, কেমিস্ট্রির সাথে সম্পর্ক রাখতে হয়, ক্লাইমেটোলজির সাথে সম্পর্ক রাখতে হয়। শুধু এটা না আপু, বিজ্ঞানের প্রত্যেকটা শাখার সাথে কি হচ্ছে, বিজ্ঞানের প্রত্যেকটা সাবজেক্টের সাথে শুধু ফিজিক্যাল জিওগ্রাফির সম্পর্ক থাকে। কেমন, এটা হচ্ছে তোমাদের একটা মডেল, এরকম বহুত মডেল আছে, কেমন অনেক অনেক মডেল আছে, আমি তোমাদের শুধু একটা মডেল দিয়েছি, এরকম অনেক মডেল আছে যেটা প্রাকৃতিক ভূগোল ওই ওই সাবজেক্টের সাথে সম্পর্ক রাখে। কেমন, আচ্ছা, তাহলে এজন্য বলা হয় যে প্রাকৃতিক ভূগোল হচ্ছে একটা আন্তঃবিজ্ঞান, অর্থাৎ আন্ত বিষয়ের সমন্বিত রূপই হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি। এক নম্বর। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি হচ্ছে গতিময়। কথাটা আমি জিনিসটা বলে দিচ্ছি যে আজকে আমরা যে পাহাড় পর্বত নদী নালা খালবিল গুলো পড়ি, তাই না, এই ছবিতে আমরা দেখিয়েছি যে আমরা এগুলো এখন পড়ি, তাই না, এই ভূমিরূপ গুলো অনেক অনেক বছর আগে অথবা সৃষ্টির শুরুতে অথবা সৃষ্টি কিছুদিন পরে অথবা এই সময়ের কিছুটা আগে কিন্তু এরকম ছিল না। তাহলে সময়ের সাথে সাথে এরা পরিবর্তিত হচ্ছে, এজন্য বলা হয় প্রাকৃতিক ভূগোল হচ্ছে গতিময়। কেমন, আচ্ছা, তাহলে কি হচ্ছে, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি হচ্ছে গতিময়, ফলে সময়ের সাথে সাথে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু ও পরিবর্তিত হয়। হ্যাঁ, তাই সময় বলে দেয় অতীতে প্রাকৃতিক ভূগোল কেমন ছিল, বর্তমানে কেমন এবং ভবিষ্যতে কেমন হবে। তাহলে কথাটা কি দাঁড়ালো যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি হচ্ছে বলে নিয়েছে আমি হচ্ছে গতিময়। কেমন, ফলে তাহলে ফলে কি হচ্ছে যে সময়ের সাথে সাথে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু পরিবর্তিত হয়, তাই না, তাহলে যখন পৃথিবী যেমন ছিল ওই বিষয়বস্তু তো পড়ানো হয়, তাই না, প্রাকৃতিক ভূগোলে। হ্যাঁ, তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে যেমন প্রকৃতির রূপ পাল্টায়, ঠিক সাথে সাথে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু কিন্তু পাল্টায়। তাই বলা হয় যে সময় বলে দেয় অতীতে প্রাকৃতিক ভূগোল কেমন ছিল, বর্তমানে কেমন এবং ভবিষ্যতে কেমন হবে। আর যদি আমরা উদাহরণ দেই, যে তোমরা পড়েছো যে আমাদের যে মহাদেশগুলো, হ্যাঁ আমাদের এই যে মহাদেশগুলো, তাহলে কি কি আপু, এই যে হচ্ছে এশিয়া, এই হচ্ছে এশিয়া, এই হচ্ছে ইউরোপ, এই হচ্ছে উত্তর আমেরিকা, এই হচ্ছে দক্ষিণ আমেরিকা, এই হচ্ছে অস্ট্রেলিয়া, আর এই হচ্ছে অ্যান্টার্কটিকা। এই তো আমাদের মহাদেশগুলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বর্তমান মহাদেশ। কেমন, তাহলে অতীতে নিশ্চয়ই মহাদেশগুলো এমন ছিল না, কারণ অতীতে মহাদেশগুলো আসলেও কিন্তু এমন ছিল না। তাহলে অতীতে মহাদেশগুলো কেমন ছিল, বর্তমানে হচ্ছে এই মহাদেশ অতীতের বিভিন্ন সময়ে
অতীতের বিভিন্ন সময় মহাদেশগুলি কোথায় কোথায় ছিল সেটাও প্রাকৃতিক ভূগোলের একটা পড়ার অংশ। বর্তমানে মহাদেশগুলির কি অবস্থা সেটাও প্রাকৃতিক ভূগোলের পড়ার একটা অংশ। এবং ভবিষ্যতে বর্তমান এবং অতীতের প্রেক্ষিতে ভবিষ্যতে মহাদেশগুলি কোথায় যাবে, হ্যাঁ, সেটাও কিন্তু বলা যায়, ধারণা করা যায়। তাহলে ভবিষ্যতে কি হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে, তাই না? তাহলে মহাদেশ সঞ্চরণ দিয়েও কিন্তু আমরা বলতে পারি যে প্রাকৃতিক ভূগোল হচ্ছে গতিময়। আবার আমরা জানি যে পৃথিবীতে অনেকবার বরফ যুগ আসছে, এবং এই বরফ যুগগুলি কখন আসছে, কখন শেষ হয়েছে, বরফ যুগে কি প্রাণী ছিল, মানুষ তখন কি করত, তারা কত বছর ছিল, কারা রাজত্ব করত, কিভাবে রাজত্ব করত, কিভাবে খেত, তখনকার সময় বায়ুমণ্ডলের অবস্থা কি ছিল, তারপর হচ্ছে জীবমণ্ডলের অবস্থা কি ছিল, তারপরে হচ্ছে প্রাণী দেহে জীবমণ্ডলের অবস্থা কি ছিল, অতীতের কেমন ছিল, বর্তমানে কেমন, এবং এমন থাকলে ভবিষ্যতে কেমন হবে, এরকম বহু উদাহরণ কিন্তু দেয়া যায়। যে বলা যায়, এভাবে বলা যায় যে প্রাকৃতিক ভূগোল হচ্ছে গতিময়। কেমন? তাহলে তোমরা দেখো, আমি একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি এখানে, যে কন্টিনেন্টাল ড্রিফট অর্থাৎ মহাদেশ সঞ্চালন। কেমন? তাহলে তুমি দেখো, তোমরা দেখো যে আজ থেকে 200 মিলিয়ন বছর পূর্বে সবগুলি ভূভাগের অবস্থা, অর্থাৎ সবগুলো স্থলভাগ, পৃথিবীর সবগুলো স্থলভাগ প্রায় মোটামুটি ভাবে একটা জায়গায় ছিল, এই একটা জায়গায় ছিল। তোমরা যদি পড়ে থাকো তাহলে তার নাম ছিল কি, পেনজিয়া। তার নাম ছিল পেনজিয়া। আর বাকিটা যে পানি, এই পানিটার নাম ছিল প্যান্থালাসা। তাহলে সবগুলি স্থলভাগে একসাথে নাম ছিল পেনজিয়া, এবং সবগুলো পানি যে মহাসাগর, অর্থাৎ আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, সবগুলোর একটা নাম ছিল, তার নাম ছিল প্যান্থালাসা। এই যে এটার নাম ছিল প্যান্থালাসা। কত বছর আগে? আজ থেকে 200 মিলিয়ন ইয়ার্স পূর্বে। তারপর হলো কি, বিভিন্ন কারণে পৃথিবীর বিভিন্ন শক্তি, সেটা অনেক ধরনের শক্তি, পৃথিবীর আবর্তন শক্তি, জোয়ার মতবাদ, যাই হোক, সব ধরনের শক্তি কাজ করে, কেন্দ্রিক শক্তি, কেন্দ্রবিক শক্তি, অনেক শক্তি আছে। এই শক্তির ফলে যে এর মধ্যে কি হচ্ছে, ফাটলের সৃষ্টি হয়ে এই এক একটা অংশ এক একটা মহাদেশ আকারে ধারণ করলো। কোন থিওরিতে বলা হয় এখানে কন্টিনেন্টাল ড্রিফট মানে হচ্ছে মহাদেশ। আচ্ছা, তাহলে এখান থেকে আসলো, এই রূপটা আসলো, এখানে এই অবস্থান থেকে এই অবস্থান। কেমন? দেখো যে মহাদেশগুলি সরে যাচ্ছে, তো অর্থাৎ আগে ছিল এইটুকু দূরত্ব, মাঝে এখন একটুকু বেড়ে গেছে। কেমন? আচ্ছা, আগে ছিল এই শেপ, এখন হয়ে গেল এই শেপ, আগে ছিল এই শেপ, এখন হয়ে গেল এই শেপ, আগে ছিল এই শেপ, এখন হয়ে গেল এই শেপ। সেটা কবে? আজ থেকে 130 মিলিয়ন ইয়ার্স আগে। কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে 70 মিলিয়ন ইয়ার্স পূর্বে দেখো এই রূপটা ধারণ করেছে। কেমন? আর বর্তমানে হচ্ছে এই রূপ ধারণ করেছে। তাহলে এটা হচ্ছে 200 মিলিয়ন ইয়ার্স বিফোরের প্রাকৃতিক ভূগোল, এটা হচ্ছে 130 মিলিয়ন ইয়ার্স বিফোরের প্রাকৃতিক ভূগোল, এটা হচ্ছে 70 মিলিয়ন ইয়ার্স বিফোরের প্রাকৃতিক ভূগোল, এটা হচ্ছে সাম্প্রতিক কালের প্রাকৃতিক ভূগোল। এবং এখান থেকে যদি কেউ, আমাদের যারা ভূগোলবিদ আছেন বা বিজ্ঞানী আছেন, এনারা যদি বলেন আজ থেকে 1 মিলিয়ন বছর পরে, অথবা 2 মিলিয়ন বছর পরে, অথবা 200 বছর পরে পৃথিবীর রূপ কেমন হবে, যদি ওনারা সাসপেক্ট করেন, তখন সেটা হবে তখনকার সময়ের আজ থেকে 20 বছর, 50 বছর, 100 বছরের পরে প্রাকৃতিক ভূগোল। এর জন্য বলা হচ্ছে প্রাকৃতিক ভূগোল হচ্ছে গতিময়। কেমন? আচ্ছা, তাহলে দেখি আমরা পরে কি আছে। এই যে একটা ছবি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আগে, একটা হিমবাহ যুগ। এই দেখো হিমবাহ কত, 1.5 মিলিয়ন ইয়ার্স থেকে 15,000 বছর আগের এই ছবিটা। কেমন? এখানে দেখো আপু, কোয়াটারনারি পিরিয়ডের আইস, বরফ যুগ। তোমরা জিওলজিক্যাল টাইম স্কেল পড়েছো, কোয়াটারনারি, হলোসিন, আমরা এখানে হলোসিনে থাকি, তার আগে যেটা সেটা হচ্ছে কোয়াটারনারি একটা অংশ হচ্ছে আমাদের হলোসিন। হ্যাঁ, হলোসিনটার আগে যে কোয়াটারনারি পিরিয়ডটা ছিল, কত, আজ থেকে 1.5 মিলিয়ন ইয়ার্স থেকে 15,000 বছর পূর্বে একটা ছবি, খুব বেশি আগের যে তা না। দেখো এই ছবিটাতে বরফের
সীমা কতটুকুন ছিল। আমাদের বর্তমান পৃথিবীতে এই হচ্ছে আমাদের কানাডা, না কানাডা। তাহলে এই ছবিতে এটা হচ্ছে কানাডা। কেমন? তাহলে দেখো কানাডা প্রায় সবটাই এবং নর্থ আমেরিকা যুক্তরাষ্ট্রের অনেকটাই পর্যন্ত বরফে ঢাকা ছিল। আবার দেখো এটা হচ্ছে ইউরোপ এবং এশিয়া, তাই না? ইউরোপ আর হচ্ছে এশিয়া। এখন কিন্তু খুব একটা বেশি বরফ আমাদের নাই, কিন্তু ওই সময় দেখো যে ইউরোপের এইটুকু পর্যন্ত বরফ ছিল, এশিয়ার প্রায় এতটুকু পর্যন্ত বরফ ছিল। আবার এশিয়ার এই অংশটা কিন্তু বরফ ছিল, উত্তর পূর্বাঞ্চলটা কিন্তু বরফ ছিল। আবার আমাদের হিমালয় পর্বতমালা এখনো যদিও সামান্য বরফ আছে, কিন্তু তখন কিন্তু অনেক বেশি পরিমাণে বরফ ছিল হিমালয় পর্বতমালার উপরে। কেমন? আবার দেখো সাউথ আমেরিকার এই যে ব্রাজিল পর্যন্ত, অনেকটা ব্রাজিলের এই পাশ পর্যন্ত চলে আসছিল বরফ। কেমন? ব্রাজিল, হ্যাঁ, আর্জেন্টিনা, হ্যাঁ। কিন্তু ছবিতে দেখালে কোনটা দেখাচ্ছি আমরা? এটা। কেমন? তাহলে এইটুকু পর্যন্ত বরফ ছিল আগে। কতটাকে? কোয়াটারনারি আইস পিরিয়ডে। তাহলে এইটুকু পর্যন্ত বরফ ছিল। বর্তমানে কিন্তু অনেক নিচে, খুব কম। তারপর আমরা আসি যদি অস্ট্রেলিয়াতে। এই হচ্ছে অস্ট্রেলিয়া, দেখো এই হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তো এখানে বরফ তো বর্তমানে নাই, কিন্তু তখন বরফ ছিল দক্ষিণ পূর্বাঞ্চলে, তাই না? আবার এই যে নিউজিল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে বরফ ছিল। এই যে নিউজিল্যান্ড, এখানে এই যে নিউজিল্যান্ড। কেমন? দেখতে পাচ্ছ তোমরা? এই যে নিউজিল্যান্ড, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে নিউজিল্যান্ড। কেমন? আগে বরফ ছিল, তাহলে এখন নাই। এখন তো ওরকম নাই। তাহলে বরফ কেমন ছিল সেটাও বলা যায়, যে তখনকার সময় বরফ, এত বছর আগের বরফ, এত বছর আগের বরফ, বর্তমানের বরফ, ভবিষ্যতের বরফ। তাহলে এই যে সময়ের বিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে যে পৃথিবীর যে অবস্থান, বিভিন্ন অবয়বের অবস্থান চেঞ্জ হয়, এগুলো পড়া কিন্তু, যেহেতু ভূগোলে, প্রাকৃতিক ভূগোলে পড়াশোনা করানো হয়, এর জন্য বলা হয় প্রাকৃতিক ভূগোলে প্রকৃতি হচ্ছে গতিময়। ক্লিয়ার? আবার ধরো আজকের আমরা বলি যে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। কেমন? তাহলে অতীতে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, এই হারে যদি বৃদ্ধি পায় 50 বছর পরে কেমন হবে? তাহলে এটাও কিন্তু প্রাকৃতিক ভূগোলের একটা পড়াশোনার অংশ। টেম্পারেচার বলো, পানির পরিমাণ বলো, হিমবাহের পরিমাণ বলো, তারপরে হচ্ছে বনভূমির পরিমাণ বলো, তারপর সমুদ্রের তাপমাত্রার পরিমাণ বলো, লবণাক্ততার পরিমাণ বলো, যাই বলি না কেন আমি, হ্যাঁ, সবকিছু কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। কেমন? যে কোনো প্রপঞ্চের আকার বলো, আয়তন বলো, সবকিছু কিন্তু পরিবর্তনশীল। হ্যাঁ, যেহেতু এই পরিবর্তনশীলগুলি নিয়ে প্রাকৃতিক ভূগোলে পড়াশোনা করা হয়, এর জন্য বলা হয় প্রাকৃতিক ভূগোল হচ্ছে গতিময়। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো 3 নম্বর, প্রাকৃতিক ভূগোল জীবমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও জীবমণ্ডল নিয়ে আলোচনা করে। আমি আগে বলেছি, তাই না, যে প্রাকৃতিক ভূগোল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল, প্রাণী। তাহলে স্থলভাগ, জলভাগ, বায়ু এবং প্রাণী নিয়ে প্রাকৃতিক ভূগোল আলোচনা করে বলে। তাহলে আমি আগে বলেছি যে বলে অন্যান্য বিষয়ের তুলনায় প্রাকৃতিক ভূগোলের আওতা অনেক ব্যাপক, তাই তো? অর্থাৎ পুরোটা পৃথিবী নিয়ে প্রাকৃতিক ভূগোল আলোচনা করে, যেটা কিন্তু অন্য কোনো বিজ্ঞান সেটা করে না, তাই না? এর জন্য যে তার আওতা অনেক অনেক ব্যাপক, অর্থাৎ তার পরিধি অনেক ব্যাপক অন্যান্য বিজ্ঞানের তুলনায়। এটাও প্রাকৃতিক ভূগোলের একটা প্রকৃতি, যে সে এত কিছু নিয়ে আলোচনা করে, ফলে তার আওতা অনেক বড়, অর্থাৎ তার প্রকৃতি অনেক বড়, তার আওতা অনেক বড়। হ্যাঁ, তার প্রকৃতি এটা হচ্ছে এমন যে সে অনেক ব্যাপক জিনিস নিয়ে আলোচনা করে প্রাকৃতিক ভূগোল। কেমন? তাহলে যদি আমরা একটা ছবি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছ আপু? তাহলে এই হচ্ছে আমাদের গ্লোব,
তাহলে এটা কি, এগুলো হচ্ছে মহাদেশগুলো। কেমন? তাহলে এই মহাদেশের বায়ুমণ্ডল, এই মহাদেশ না, এই মানে পৃথিবীর না, এই পৃথিবীর বায়ুমণ্ডল, এই পৃথিবীর জীবমণ্ডল, এই পৃথিবীর জীবমণ্ডল, এই পৃথিবীর বায়ুমণ্ডল। কেমন? এই সব কিছু পড়াশোনা করা হয় প্রাকৃতিক ভূগোলে। এর জন্য হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি হচ্ছে, তার ব্যাপকতা হচ্ছে অনেক। কেমন? তাহলে আজকে অতটুকু নিয়ে আমরা যদি জিস্ট করি তাহলে কি দাঁড়ায়, যে প্রাকৃতিক ভূগোল সোজা কথা প্রকৃতিকে নিয়ে আলোচনা করে। তাহলে প্রকৃতির মধ্যে কে থাকে? প্রকৃতির মধ্যে থাকে হচ্ছে জীবমণ্ডল, বায়ুমণ্ডল, তারপরে হচ্ছে বায়ুমণ্ডল, আর হচ্ছে জীবমণ্ডল। তাহলে কি বলা যায় কথাটা, যেহেতু আলোচনা করে, এবং এই মণ্ডলগুলো সময়ের সাথে সাথে যে পরিবর্তিত হয়েছে, এবং এই পরিবর্তনটা নিয়েও কিন্তু প্রাকৃতিক ভূগোল আলোচনা করে। এর জন্য প্রাকৃতিক ভূগোল হচ্ছে গতিময়। তাহলে প্রথম কথা দাঁড়ালো প্রাকৃতিক ভূগোল 4টা মণ্ডল নিয়ে আলোচনা করে। প্রাকৃতিক ভূগোল বিভিন্ন বিজ্ঞানের সাথে রিলেশন করে স্টাডি করে, পড়াশোনা করে। প্রাকৃতিক ভূগোল সময় নিয়ে আলোচনা করে, হ্যাঁ, সময় বিবর্তন নিয়ে আলোচনা করে, কখন কি ছিল, অবয়বগুলি কখন কি ছিল, কি ধরনের চেঞ্জ ছিল, কেন, তার পিছনে কারণগুলি কি ছিল, ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আলোচনা করে। তারপরে হচ্ছে আর প্রাকৃতিক ভূগোলের ব্যাপকতা অনেক বড়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে প্রাকৃতিক ভূগোলের পরিধি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো। আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।